আর আশা এবং নিজের স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে এইচএসসি এক্সাম শেষে আমি চলে যাই ঢাকায়। অ্যাডমিশন টেস্টের জন্য কোচিং এ ভর্তি হই। দারুণ একটা প্রিপারেশন চলতেছিল। তারপর এইচএসসি রেজাল্ট দিল। রেজাল্ট ছিল অনেকটা হাইলাইট পাসের মতো গোল্ডেন প্রোফাইল। আমার পরিবার এবং আমার কলেজের জন্য সবথেকে প্রাউডফুল মোমেন্ট ছিল যখন আমার এইচএসসি এর স্কলারশিপ রেজাল্ট দেওয়া হয়। কারণ ছোট্ট একটা তৃণমূল পর্যায়ের গ্রাম এবং তৃণমূল পর্যায়ের একটা কলেজ থেকে ইন্টায়ার 2019 এর এইচএসসি ব্যাচের স্কলারশিপ র্যাঙ্কিং এ 11তম স্টুডেন্ট। তখন প্রিপারেশনের লেভেলটা না আরো ইনক্রিজ হয়ে যায়। প্রিপারেশন নিতে নিতে হঠাৎ করে ঢাকায় থাকা অবস্থায় আমি একদিন রাতে অসুস্থ হয়ে যাই। খুবই জ্বর ছিল। আর এই অসুস্থতা ছিল আমার লাইফের সেই টার্নিং পয়েন্ট। ঢাকার মোহাম্মদপুরের একটা হসপিটালে ভর্তি করা হয় আমাকে। হসপিটাল থেকে যতদিনে সুস্থ হয়ে আমি বাড়ি ফিরলাম তার মধ্যে তখন শুধু একটা জিনিসই ভাবতাম, কি হবে আমার লাইফে। আর এই 20 বছর বয়স পর্যন্ত আমি আমার লাইফে যে স্বপ্নটা দেখতাম সেটাই তো শেষ। একদম ডিপ্রেশনে চলে গেছিলাম। কোনো ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করতাম না, কোনো টিচারদের সাথে যোগাযোগ করতাম না, কোনো রিলেটিভসদের সাথে যোগাযোগ করতাম না, সোশ্যাল মিডিয়াতেও কখনো অ্যাক্টিভ হইতাম না। বাড়িতে একটা রুমে একদম একা আমি বন্দি, আর সাথে আব্বু আম্মু। আমার রুম থেকেও আমি বাইরে বের হতাম না। কাঁদতে কাঁদতে যেন চোখের পানি শেষই হয়ে গেছিল। সারাদিন কোনো সময় কাটতো না। মনে হইতো এটাকেই কি বলে লাইফ হেল হয়ে যাওয়া। লাইফে কোনো গোলও খুঁজে পাচ্ছিলাম না, না কোনো স্বপ্ন ছিল, না কোনো আশা। মানে একদম পুরো ফ্রাস্ট্রেশনের মধ্যে। কান্না করতাম, খাইতাম, ফোনের গ্যালারি অন করে কাটানো পুরোনো দিনগুলো দেখতাম, মনে করতাম, আর ঘুমাইতাম। এই ছিল আমার সারাদিনের কাজ। এমনি তো লাইফ ফ্রাস্ট্রেশনে ভরপুর ছিল। তার মধ্যে আমরা ছিলাম মিডিল ক্লাস ফ্যামিলি। টানা 3 মাস ঢাকার মতো একটা জায়গার হসপিটালে আমাকে ট্রিটমেন্ট করানোর কারণে আমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল অবস্থা একেবারে ভেঙে যায়। বাসায় ছিলাম আমি একটাই ছেলে। সবার সমস্ত স্বপ্ন ছিল আমাকে ঘিরে। আর এদিকে আমি পরীক্ষাও দিতে পারলাম না, আর অসুস্থতার কারণে বেড থেকে উঠতে পারি না। চোখের সামনে সবকিছু ঘটতো, দেখতাম, খারাপ লাগতো, কিন্তু কিছু করার নাই। স্পেক্টেটরের মতো শুধু দেখতেই হইতো। তারপর আমি সমস্ত বাধা উপেক্ষা করে মাইন্ডসেট করলাম যে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেবো ভার্সিটি এক্সামের জন্য। তো প্রথমবারের মতো আবারও কোচিং করতে যাবো ঢাকায়। সবকিছু ঠিক। সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য যেদিন ঢাকা যাওয়ার ডেট ছিল তার আগের দিন বিকালে হঠাৎই পা ভেঙে গেল। মানে অ্যাডমিশনের কথা মনে করলেই কোনো না কোনো প্রবলেম। তো এর মধ্যে আমার ছোট ভাইরা মাঝে মাঝে আমার রুমে আসতো। তো ওরা আমার এই অবস্থা দেখে ফ্রি ফায়ার গেমটা আমার ফোনে ইনস্টল করে দিছিল। বলছিল, ভাই তুমি এই গেমটা খেলো, তোমার ডিপ্রেশন দূর হয়ে যাবে। তো 2-1 দিন খেললাম, কিন্তু এতটা ডিপ্রেশনের মধ্যে গেম কেন, কোনো কিছুই যেন ভালো লাগতো না। তো তখন আবার আনইনস্টল করে দিছিলাম। এভাবে আবার ফ্রাস্ট্রেশনের সাথে সময় কাটতে থাকলো। তারপরে একদিন আমি আমার ছোট ভাইদের নিজে ফোন করে বললাম যে আমার বাসায় তো গেমটা একটু শেখাই দিত, আমি একটু সময় কাটাই। তো তারপরের দিন থেকে শুরু হইলো আমার ফ্রি ফায়ার লাইফ। পুরা দিন কিভাবে কেটে যায় তো আমি বুঝতামই না। সমস্ত ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন যেন এক নিমেষেই দূর হয়ে গেল। মানে ওই সমস্ত জিনিস আর মনেই পড়তো না, শুধু মাথায় থাকতো কিভাবে রাশ করব, কিভাবে ভালো স্কোর তৈরি করব। আমার বাসায় ওদেরকে ডাকতাম, ডেকে সবাই মিলে একসাথে সারাদিনই গেম খেলতাম। তারপরে আমি মাইন্ডসেট করলাম যে আমাকে বাড়িতে থেকে কিছু একটা করতে হবে। আমি চিন্তা করলাম রুমে বসে কোনো কাজ করা যায় কিনা। তো আমার কাছের মানুষজনের কাছ থেকে হেল্প নিয়ে এবং একটা লোন নেওয়ার মাধ্যমে আমি একটা পিসি বাই করি। তারপরে বিভিন্ন কাজ করার ট্রাই করতাম, কিন্তু কোনো কিছুতে মন বসতো না। আর এদিকে যেহেতু আমি ফ্রি ফায়ার খেলতাম, তো তখন আমি ভাবলাম যে আমি তাহলে ইউটিউবিং শুরু করি। তো শুরু থেকে আমার ফ্যামিলি দারুণ একটা সাপোর্ট ছিল। তারা কখনো আমার কোনো কাজে বাধা দেয়নি। আমি যে কাজে যেতাম তারা আমাকে দারুণ করে এনকারেজ করতো। তো এই জন্য হয়তো আমি আরো বেশি মোটিভেটেড হইতাম। তারপরে আমি আমার লাইফের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পারসন আমার বন্ধু জুয়েলের সাথে পরিচয় হয়, যাকে তোমরা চেনো জুয়েল দা নুব গেমার হিসাবে। আমার তো 700 সাবস্ক্রাইবার করতে প্রায় 8-9 মাস লেগে গেছিল। প্রত্যেকদিন 1-2টা সাবস্ক্রাইবার আসতো, 10-20টা ভিউজ আসতো। তো জুয়েল আমার ট্যালেন্টটা দেখে ওর চ্যানেলে আমাকে প্রমোশন দিল। তখন আমি গেম প্লে আপলোড করতাম, দারুণ সাপোর্ট পাইতাম। তো বেশ দারুণ চলতেছিল। তো আমার ইউটিউবে যাত্রা তো শুরু হয়েছিল জুয়েলের হাত ধরে, কিন্তু ধীরে ধীরে আমি যত কমিউনিটির ভেতরে ঢোকা শুরু করলাম, কমিউনিটি আমাকে চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে দিল, যেগুলো আমি সহ্যই করতে পারতেছিলাম না। আর আমার কন্টেন্ট ছিল গেম প্লে, সো কিছু বলতেও পারতেছিলাম না, আবার সহ্যও করতে পারতেছিলাম না। অ্যাট লাস্ট আমার মনে হলো যে না, আমার কথা বলা উচিত। কমিউনিটিতে যে ভুলগুলো হচ্ছে, কেন আমরা অন্য কমিউনিটি থেকে পিছিয়ে। আর তখন বাংলাদেশে গেম প্লে কন্টেন্ট ক্রিয়েটরদের মোটে মূল্যই দেওয়া হইতো না। আর তখন আমি ফ্লেমার, ডেমোরাইজ, রেড অন এফ, মেলডাগো এমন কিছু আনরেটেড প্লেয়ার যারা তাদের সঠিক মূল্যটা পাচ্ছে না, এই বিষয়ে কথা বলা শুরু করলাম। আর তারই ধারাবাহিকতায় আমি পরিচিত হলাম স্যাভেজ 425 এর সাথে। আর বর্তমানে তিনি আমার ইউটিউব ক্যারিয়ারের আইডল। আর এটা বলার কারণ, তিনি যখন আমার পাশে এসে দাঁড়াইছিলেন তখন তিনি আমার কাছ থেকে একটা প্রমিস নিয়েছিলেন। তিনি বলেছিলেন, এসেছি তোমার কন্টেন্ট এমন একটা কন্টেন্ট যেখানে তোমাকে সবসময় সত্য কথা বলতে হবে। আর এই সত্য কথা বলতে চেয়ে কখনো যদি সেটা তোমার আমার বিরুদ্ধেও চলে যায়, তাও তুমি যেন নির্দ্বিধায় সত্যটা সবার সামনে আনো। আমি তোমাকে যতই সাপোর্ট করি না কেন, ইন ফিউচার আমি যদি কোনো ভুল করে থাকি, তো সেই ভুলটা যেন সবার আগে তুমি আমাকে ধরিয়ে দাও।
আর বর্তমানে তোমরা তো এখন আমাকে দেখতেছো। সো আমি মন থেকে আমার লাইফের সেই প্রত্যেকটা মানুষকে থ্যাঙ্কস দিতে চাই যারা আমাকে আজকের শোয়ে হওয়ার জন্য কোনো না কোনো জায়গায় হেল্প করেছে। বর্তমানে আমার লাইফের সবথেকে বড় ফ্যামিলি হলো আমার সাবস্ক্রাইবার্স। আমার সাবস্ক্রাইবারই হলো আমার পাওয়ার। আমি যে নতুন কিছু করতে যাব, আমি যে কোনো চেঞ্জ করতে যাব, এটা আমি সাহস পাই আমার সাবস্ক্রাইবারদের কাছ থেকে। আমার সাবস্ক্রাইবাররা আমাকে বোঝে, আমাকে পরামর্শ দিয়ে হেল্প করে। পুরা ম্যাচিউরড একটা কম্বিনেশন। থ্যাঙ্কস এ লট গাইস। আমার লাইফ থেকে আমি একটা জিনিস তো দারুণ করে শিখে নিয়েছি, লাইফে আপস অ্যান্ড ডাউনস তো আসবেই, কিন্তু কখনো বসে থাকলে হবে না। একটা সেক্টর গেছে তো আরেকটা সেক্টর খুলে যাবে, শুধু নিজের ক্রিয়েটিভিটিটা ধরে রাখতে হবে। And now I face whatever the challenge is in front of me, and I will die before accepting defeat.